আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। আমি সাদাত হাবিব। দর্শক, আজকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাশ হয়েছে ১৫ দিনের জন্য, সেটি প্রভাব কিন্তু ইতিমধ্যেই পুরো দুনিয়ার পুঁজিবাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি এবং আমরা আমাদের ঢাকার পুঁজিবাজারও তার প্রভাব দেখতে পেয়েছি এবং ঢাকার পুঁজিবাজারে আজকে সূচকের পরিবর্তন হয়েছে ১৬১.০৯ পয়েন্ট এবং সূচকের এই মুহূর্তের অবস্থান ডিএসসি এক্সের অবস্থান ৫,৩১৭.৯৬ পয়েন্ট। যদি আমি আজকে বলি শেয়ার বাজারে যে প্রতিষ্ঠানগুলো আজকে লেনদেন করেছে তার মধ্যে ৩৬৯টির শেয়ারের দাম বেড়েছে, অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এবং কমেছে ১৩টির দাম এবং অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারের দাম। এবং আজকে যদি লেনদেনের কথা আমি বলি তাহলে লেনদেন আজকে প্রায় ১,০০০ কোটি কাছাকাছি গিয়েছে। ৯৯,৫৯,০০,০০০ টাকার শেয়ার আজকে হাত বদল হয়েছে। এটি আসলে গত কয়েকদিনের মধ্যে অবশ্যই এটি অনেক বড় একটি সংখ্যা এবং মূলত ইরানের যে যুদ্ধ পরিস্থিতি আমরা দেখছিলাম সেখান থেকে কিছুটা অবস্থান পরিবর্তন হওয়ায় পুরো এশিয়ারই আমরা শেয়ার বাজারে এক ধরনের ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। এবং এখন একটু আমরা এই যে শেয়ার বাজারের অবস্থা আমরা ভালো দেখলাম, এটি কি আজকের দিনের জন্যই ভালো নাকি এটি আসলে পুঁজিবাজারের জন্য কি অবস্থা, তার বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হবেন ডিসিসি এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। আশরাফ আহমেদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আজকের দিনটা শেয়ার বাজারে একটু অন্যরকম দেখতে পারলাম, এটা এক ধরনের যারা পুঁজিবাজারে রয়েছেন তাদের জন্য নিশ্চয়ই একটা ইতিবাচক বার্তা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, সকাল থেকেই যেটা বিশ্বব্যাপী যেটা হচ্ছে যে যুদ্ধবিরতির ঘোষণা আসার সাথে সাথে আমরা দেখেছি যে একদিকে যেমন অয়েল প্রাইস রিঅ্যাক্ট করেছে, প্রায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 15% ড্রপ করে গেছে সকাল থেকে। আমরা কিন্তু এটার সাথে সাথে এলএনজি গ্যাস জ্বালানি যে অন্য মার্কেটগুলো আছে সেখানেও এটার প্রতিফলন দেখতে পাচ্ছি এবং মোটামুটি 5 থেকে 10% ড্রপ আমরা সব অ্যাক্রস দ্য বোর্ড দেখতে পাচ্ছি। এটার সরাসরি মানে হচ্ছে বাংলাদেশের জন্য আমরা যে আশঙ্কাটা করছিলাম যে আমাদের যে মাসে যে 450 থেকে 500 মিলিয়ন ডলারের ইম্পোর্ট করতে হয়, সেখানে হয়তো বা 150-200 মিলিয়ন ডলারের একটা অ্যাডিশনাল চাপ পড়তো মাসে। যদি যুদ্ধবিরতি হয় এবং সংঘাত যদি থেমে যায় তাহলে আমরা আশা করতে পারি যে এই যে অ্যাডিশনাল যে চাপটা আমাদের এফএক্স এর উপরে পড়ার কথা ছিল কিংবা হতে পারতো, সেটা আশা করছি আমরা হবে না। সেটা যদি হয় তাহলে আসলে আমাদের যে টাকার উপরে যে মূল্যমান কমানোর জন্য যে একটা ভয়ঙ্কর একটা চাপ তৈরি হচ্ছিল সেটা হয়তোবা হবে না। সেটা না হলে আমাদের ইনফ্লেশনও হয়তোবা কমে আসবে। সো এই সমস্ত কিছু মিডিয়া এটা আসলে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে একটা বড় ধরনের সুখবর এবং আমরা মনে করি যে মার্কেট আসলে হয়তোবা এটার কারণেই রিফ্লেক্ট করছে। এবং আমরা যে আজকে দেখতে পাচ্ছি যে 5,156 থেকে 5,300 লেভেলে ইন্ডেক্স উঠে এসছে, এটার একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি। জি, আমরা গত কদিন ধরেই মধ্যপ্রাচ্য এই সংকটের পরে শেয়ার বাজারে খারাপ অবস্থান দেখেছিলাম। মাঝে মাঝে আবার ভালো করতো, আবার মাঝে মাঝে পড়ে যায়। যেটা দেখা যায় যে যদি 10 বার যদি আমি দাম পতন দেখি তাহলে 7 বার দাম কমে 3 বার বাড়ে। এরকমটাই চলছে আর কি গত কয়েকদিন ধরে। তো এবারে কি এটা কি সেরকম হবে নাকি এটা যুদ্ধবিরতি আবার যদি কোনো কারণে যুদ্ধের অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় তাহলে আবারও এরকম আমরা খারাপ অবস্থা দেখতে পারবো? কোনটা? দেখুন, যদি ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাহলে আমি যেটা বললাম আপনাকে একটু আগে যে আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে যে চাপগুলো পড়ে সেটা একটা সরাসরি ট্রান্সলেশন মার্কেটে থাকার কথা। এটার সাথে সাথে আমাদের যে ইন্টারনাল মার্কেট প্লেসের যে ইস্যুস যেগুলো, যেমন ধরেন আমরা এই মুহূর্তে একটা প্রচন্ড চাপের মুখে আছে বেসরকারি খাত আপনার হাই ইন্টারেস্ট রেটের কারণে এবং ইনফ্লেশনের ফলে ডিমান্ড কমে আসছে। সো দ্বিমুখী চাপের ফলে এবং খরচ বেড়ে যাচ্ছে, ফলে এই যে ত্রিমুখী চাপের ফলে ব্যাংক শুধু না, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে দুই জায়গাতেই কিন্তু আমরা একটা বড় ধরনের চাপ দেখেছি। আপনি যদি দেখেন সাম অফ আওয়ার লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, সেখানে পিই 6-7 লেভেলে নেমে এসছে এবং সেটা কিন্তু বহু বছরের মধ্যে সর্বনিম্ন। ইভেন ব্যাংকিং খাতেও আপনি দেখবেন যে অনেকগুলো ব্যাংক যারা আসলে রেকর্ড প্রফিট করছেন তাদের প্রাইস ইকুইটি আর্নিং রেশিও কিন্তু 7-8 লেভেলে ঘোরাফেরা করছে। এটার মানে হচ্ছে যে যদি আমরা ধরে নেই যে বাংলাদেশে যে স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া, আমাদের যে স্বাভাবিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যেটা আসলে অ্যাটলিস্ট 6 থেকে 7% লেভেলে হওয়া উচিত, আগামী বছর নাগাদ যদি সেটা ফেরত আসে
এবং ইন্টারেস্ট রেট যদি একটা সহনীয় পর্যায়ে নেমে আসে, তাহলে কিন্তু আমরা দেখব যে পুঁজিবাজারে একটা বড় ধরনের প্রাইস গেইন শুরু হবে। কারণ যেখানে ধরেন আপনার মানে সিম্পলি ডিভিডেন্ড রিটার্ন কিংবা ক্যাপিটাল গেইনস এর অপরচুনিটি যে ব্যাংকিং সেক্টর এবং লিডিং কোম্পানিগুলোর ক্ষেত্রে যতখানি তৈরি হয়েছে স্পেসটা, এটা আমরা মনে করি একটা বড় ধরনের বিনিয়োগ সুযোগ। জি, এবার একটু বাজেটের প্রসঙ্গে যেতে চাই। এপ্রিল মাস চলছে, মে জুন আর 2টা মাস রয়েছে, তারপরে এই আলোচনাটা খুব বেশি প্রবল হবে। এবং যেহেতু এখন নতুন নির্বাচিত সরকার, সংসদের সেই ক্ষমতা রয়েছে আপনাদেরকে সহযোগিতা করবার, যদি ব্যবসায়ীরা সেভাবে চায়। এবং এবার অর্থমন্ত্রী নিজেও একজন শেয়ার বাজারের সংশ্লিষ্ট মানুষ। শেয়ার বাজার নিয়ে আপনাদের আসলে চিন্তাভাবনা কি? তারা এই ক্রাইসিস, এত বড় একটা আমাদের ঘরের ভেতরে একটা রাজনৈতিক ক্রাইসিস গেছে, বিনিয়োগ খরা গেছে মাঝখানের, আবার একটা আমরা আন্তর্জাতিকভাবেও চাপে ছিলাম। নতুন বাজেট, নতুন সরকার কিভাবে চিন্তা করছেন? সরকারের আসলে আমরা জানি যে সরকার অনেক কিছু করার চেষ্টা করছেন, অনেক ধরনের পরিকল্পনা তাদের আছে। এই পরিকল্পনাগুলোর বিশদ ব্যাখ্যা কিন্তু এখনো দেওয়া শুরু করেননি তারা। সো এটার একটা বড় চাঙ্ক যেমন ধরেন আসবে যখন বাজেট রিলেটেড ডিসকাশন শুরু হবে। সরকারের আগামী বছরে আমাদের পাবলিক ফাইন্যান্স কি থাকবে, সেটা কিন্তু আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে অনেকগুলো বড় ধরনের চাপ আছে, রাজস্ব আহরণের একটা বড় দুর্বলতা আছে, সরকারের ব্যয় সংকোচনের একটা প্রচন্ড ধরনের একটা চাপ আছে, একই সাথে ব্যয় সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধি করার জন্য, মানে পাবলিক বিনিয়োগ বৃদ্ধি করার জন্য একটা বড় ধরনের চাপ আছে। সো এই যে এই ত্রিমুখী চাপের ব্যালেন্স করতে গিয়ে সরকার কিভাবে সেটা ফান্ড করবেন, সেটা একটা বড় ফ্যাক্টর। যেমন আপনার গত 1 বছর 1.5 বছর ধরে আমরা যেটা করছি, সরকার তার রাজস্ব ব্যয় মেটাতে পারছে না থেকে, রাজস্ব আয় থেকে। ফলে দেখা যাচ্ছে যে ব্যাংকিং সেক্টর থেকে বড় ঋণ নিয়ে তারপরে সরকার তার রাজস্ব ব্যয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন ইত্যাদি ইত্যাদি পরিশোধ করছেন। এই অবস্থা চলতে থাকলে আসলে একদিকে যেমন বেসরকারি খাতের জন্য ক্রাউডিং আউট ক্রিয়েটেড হয়। আমরা জানেন যে গত বছর আমাদের সরকারি ঋণের প্রবৃদ্ধির গতি ছিল প্রায় 20% থেকে 26% লেভেলে, যেখানে প্রাইভেট সেক্টরের ঋণের গতি ছিল প্রায় 6-7% লেভেলে, সর্বনিম্ন কয়েক দশকের মধ্যে। সো এইরকম অবস্থা থেকে, এবং একই সাথে সরকার কিন্তু এটার পরেও কিন্তু একটা বড় ধরনের ডেফিসিট ফাইন্যান্সিং করেছে। এই যে এই ধরনের পাবলিক ফাইন্যান্সিং পলিসি, এটা কিন্তু আসলে ইনফ্লেশন যেমন উস্কে দিয়েছে, তেমনি এটা প্রাইভেট সেক্টরের প্রবৃদ্ধির গতিও কিন্তু ড্রাস্টিক্যালি কমিয়ে এনেছে। এই সরকারের এই ধরনের সিদ্ধান্তের কিংবা পাবলিক ফাইন্যান্সের এই স্ট্র্যাটেজির রিভার্সাল না হলে আমাদের পক্ষে আসলে আবার প্রবৃদ্ধির ধারায় ফেরত আসা সম্ভব হবে না সেটা। এবং আমরা চেষ্টা করছি জানার জন্য যে সরকারি এটা আমাদের কয়েকদিনের মধ্যে জানাবেন যে তারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন। কারণ এটাই হচ্ছে যে বাজেট প্রপোজাল, যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যখন পার্লামেন্টে যখন বাজেট প্রপোজাল দিবেন, তখন কিন্তু এই জিনিসটা স্পষ্ট হয়ে আসবে যে সরকারের স্ট্র্যাটেজি কি। জি, এবার একটু যাত্রী আপনার কাছে যে বাজেট নিয়ে যখন আমরা কথা বলছি, আমরা এই গত অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব শেয়ার বাজারকে ঘিরে আমরা দেখেছিলাম। সেগুলোতে কি কোনো রকমের কোনো ব্যত্যয় দেখতে পাচ্ছেন? এটি একটু ক্রস চেক করার জন্য, কারণ আমরা জানতে চাই যে যে সংস্কারের উদ্যোগগুলো চলছিল বা উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, তার সুবিধার আপনারা কতটুকু পাচ্ছেন এবং সেই প্রক্রিয়াগুলো চলমান আছে কিনা? আপনি যদি দেখেন যে খুব মেজর যে কাজগুলো করা দরকার ছিল পুঁজিবাজারে আমাদের জন্য, যেমন কি এভাবে যদি সহজভাবে বলি যে দেখুন, বাজার যদি সম্প্রসারণ করতে না পারেন তাহলে, এবং আপনি যদি আরো বিনিয়োগকারীদেরকে যদি এই মার্কেটে নিয়ে আসতে না পারেন, আপনি যদি প্রাইভেট সেক্টরের জন্য এই মার্কেট অ্যাক্সেস করাটাকে যদি সহজ করতে না পারেন, তাহলে আসলে আমরা যেই জিনিসগুলো নিয়ে কমপ্লেন করি এগুলো কোনোটাই আসলে কাজ করবে না। কারণ দেখুন, ব্যাপারটা তো হচ্ছে যে পুঁজিবাজার কেন এক্সিস্ট করে? পুঁজিবাজার এক্সিস্ট করে যাতে আমরা আমাদের যেই ইন্টারনাল যেই সেভিংসটা হয় সেটাকে যাতে আমরা প্রোডাক্টিভ খাতে ইকুইটি হিসেবে বিনিয়োগ করতে পারি। এই বেসিক কাজটা না করে অন্য কোনো কিছুতেই আসলে খুব একটা কোনো কাজে দেয় না। আমরা আশা করছি যে সরকার হয়তোবা নতুন করে একটা পলিসি নেবেন। আমরা জানি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী পুঁজিবাজারের সাথে অনেকদিন ধরে সংশ্লিষ্ট, এবং তিনি ভালো মতনই জানেন যে এখানে কি ধরনের রিফর্মস করা দরকার। যেমন একটা কাজ যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে মার্কেট ট্রানজিশন, যে আমাদের ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাদের এমার্জিং মার্কেটে ক্লাসিফিকেশনে চলে যেতে হবে। সেটা করতে গেলে কিন্তু আসলে মূল ইস্যুটা হচ্ছে আমাদের রেগুলেটররা কিভাবে কাজ করবেন, সেটা কি ধরনের রেগুলেশন দিবেন কিংবা কি ধরনের রেগুলেশন দিতে পারবেন, এই যে, এবং আমাদের এক্সচেঞ্জ কন্ট্রোলের ইস্যু আছে। সো এই জিনিসগুলো যদি রিজলভ করা যায় তাহলে কিন্তু আসলে আমরা
পুঁজিবাজারে একটা বড় ধরনের গতি দেখতে পাবো, আমরা বড় ধরনের একটা এক্সপানশন দেখতে পারবো। কিন্তু এই বেসিক জিনিসগুলোতে হাত দিতে না পারলে, যে আপনার যদি প্রাইভেট সেক্টরের জন্য যদি এই মার্কেট অ্যাক্সেস করাটা সহজ করতে না পারি, আমরা যদি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে না পারি, তাহলে কিন্তু মূল যে কাজ উদ্দেশ্যটা, যে আমাদের পুঁজিবাজারের সাইজ বাড়ানো, সেটা কিন্তু অর্জন করা সম্ভব হবে না। জি, আমরা সবসময় বলি যে পুঁজিবাজারে ভালো প্রতিষ্ঠান আনার ব্যাপারে সবসময় একটা চাপ থাকে, মানে আপনাদের পক্ষ থেকে আবেদনটা করা হয়, কিন্তু সেটার এন্ড রেজাল্টে আমরা কখনো খুব একটা ভালো দেখতে পারি না। অন্তর্বর্তী সরকারের সময় যে খুব বেশি এসেছে, ব্যবসায়ীরা সংকুচিতই হয়েছে, সুতরাং ভালো কোনো প্রতিষ্ঠানকে আমরা দেখি নেই। নতুন নির্বাচিত সরকার, আপনার কাছে কি মনে হয় তারা কি নতুন কোনো প্রতিষ্ঠান আনতে পারবে, নাকি আপনি যে বেসিক কথাগুলো বলছিলেন সেটা নিশ্চিত না হলে আসলে কেউ আসবে না? দেখুন, পুঁজিবাজারের দাম কি হবে, ভলিউম কি হবে, এটা আসলে আমি মনে করি সরকারের কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা উচিত না। নিয়ন্ত্রণ সক্ষম, মানে এসিসির কিংবা যে কোনো রেগুলেটরের এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করাটা উচিত না। কারণ বাজারে কোনো একটা স্টকের দাম কি হবে, কতখানি হবে না হবে, সেটা আসলে ডিসাইড করি আমরা বিনিয়োগকারীরা। আমরা যদি সবাই যদি মনে করি যে কোনো একটা স্টকের দাম 100 টাকা, তাহলে সেটার দাম আসলে 100 টাকাই হবে, কিংবা 100 টাকা আজকে না হলে এটা 100 টাকা। এই যে বাজারে যে স্বাভাবিক প্রকৃতি, এটা কোনো অবস্থাতে আমি মনে করি বাধাগ্রস্ত করা উচিত না। সেকেন্ড ইস্যু হচ্ছে যে দেখুন, আপনাকে আলটিমেটলি আমি যদি বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানিগুলোর শেয়ার দেখি মার্কেটে, মানে কতখানি আমাদের যে ধরুন আমাদের ইকোনমির চালিকা শক্তি হচ্ছে আরএমজি অ্যান্ড টেক্সটাইল। আরএমজি টেক্সটাইল কিন্তু ভার্চুয়ালি আমাদের স্টক মার্কেটে টেক্সটাইল ভার্চুয়ালি খুবই কম রিপ্রেজেন্টেশন আছে। আবার একই সাথে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর যেটা, সেখানেও যেমন রিপ্রেজেন্টেশন খুব কম। তার মানে হচ্ছে ইকোনমির যে সবচেয়ে ভাইব্রেন্ট অংশগুলো, সেগুলোকে আপনি আসলে পুঁজিবাজারে আনতে পারছেন না। আমি মনে করি এটা হওয়া উচিত সবচেয়ে বড় একটা ফোকাস এরিয়া, এবং আপনাকে পুঁজিবাজারে প্রাইভেট সেক্টরের কোম্পানিকে আনতে গেলে আসলে সেটা ইনসেন্টিভ স্ট্রাকচার ছাড়া অন্য কোনোভাবেই আসলে কাজ করবে না। আপনি ব্যাপারটা এরকম ভাবে করতে পারেন যে যে কোনো কোম্পানির জন্যই পুঁজিবাজারে লিস্টেড হওয়াটা আনলিস্টেড হওয়া হিসেবে থাকার থেকে অনেক বেশি লাভজনক। তখন তারা নিজেরাই এগিয়ে আসবেন লিস্টিং এর জন্য। কিন্তু সেটা যদি না হয়, তখন কিন্তু আপনি বাধ্য করে আসলে কাউকে আনতে পারবেন না। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আশরাফ আহমেদ, সাবেক সভাপতি ডিসিসিআই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ডিসিসিআই সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। দর্শক, নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই।